উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক আয়োজিত ভিডিও অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। আজকে আমরা অর্থনীতির সেমিস্টার 4 এর ইউনিট 4 এর সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রটি পড়ব। এখানে আমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন আসবে দুটি 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ মোট 8 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে আমাদের থাকবে। পরিষেবা ক্ষেত্র কি সেটা বোঝার জন্য প্রথমে আমরা যেটা জানি, আমাদের অর্থনীতিতে আমরা 3টে ক্ষেত্র ভাগ করি অর্থনীতিকে বা উৎপাদন ক্ষেত্রকে। প্রথমটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। আমরা জানি এটা হচ্ছে প্রধানত কৃষি, তার সঙ্গে অন্যান্য যেমন অ্যানিমেল হাজবেন্ডারি বা পশুপালন, মৎস্য চাষ, এগুলো থাকে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র, মূলত শিল্প। তৃতীয় ক্ষেত্র পরিষেবা ক্ষেত্র। এখানে বিভিন্ন রকমের পরিষেবা উৎপাদনকে অন্তর্ভুক্ত করা হয়। যেটা বলার সেটা হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে বেশি বিস্তৃত ক্ষেত্র পৃথিবীর প্রত্যেকটা দেশে হচ্ছে পরিষেবা ক্ষেত্র। একটু ছোট্ট করে দেখে নি কি কি আছে এই পরিষেবা ক্ষেত্রের মধ্যে। যেমন প্রথমত পরিবহন ব্যবস্থা, সমস্ত রকম পরিবহন, সেটা দূরপাল্লার পরিবহন হোক বা স্থানীয় পরিবহন হোক, সবকিছুই পরিষেবা ক্ষেত্রের মধ্যে পড়ে। রেল, বাস, জলপথ সবকিছুই, আকাশপথ সবকিছুই এর মধ্যে ঢোকে। 2 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন। এই যে আমরা জিও, এয়ারটেল, ভোদাফোন ইত্যাদি কমিউনিকেশন ইউজ করি বা নেটওয়ার্ক ইউজ করি, এগুলো এক ধরনের পরিষেবা। 3 নম্বর হচ্ছে ব্যাংকিং এবং বীমা ক্ষেত্র। সমস্ত রকম ব্যাংক আসলে পরিষেবা উৎপাদন করছে। এছাড়া আমরা নানা রকম বীমা করাই, সেগুলো পরিষেবা উৎপাদন করে। রিয়েল এস্টেট, বাড়ি জমি কেনা বেচা ইত্যাদি, মেনলি ব্রোকারি সার্ভিস, এগুলো সব পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। শিক্ষা, শিক্ষা সমস্ত স্তরের শিক্ষা, সমস্ত রকমের শিক্ষা, পুরোটাই পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। সেটা একদম প্রাথমিক শিক্ষা হতে পারে, সেটা টেকনিক্যাল এডুকেশন যেমন ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা মেডিকেল এডুকেশন, চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন, সেগুলো হতে পারে। সমস্ত রকম শিক্ষা পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। স্বাস্থ্য, হসপিটাল, নার্সিং হোম, স্বাস্থ্য কেন্দ্র, সমস্ত রকম স্বাস্থ্য ব্যবস্থায় যেটা উৎপাদন করা হয় সেটা পরিষেবা। অর্থাৎ তুমি অসুস্থ হয়েছো, ডাক্তার তোমার চিকিৎসা করছেন, এটা পরিষেবার মধ্যে পড়ে। হোটেল ব্যবসা, নানান রকমের হোটেল ব্যবসা চলে, এর সঙ্গে রেস্টুরেন্টও আছে, সবকিছুই পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। পর্যটন ইত্যাদি। এখানে আমরা ইত্যাদি বলতে বাধ্য হব কারণ পরিষেবা ক্ষেত্রটা এত বিস্তৃত, এত জিনিসের মধ্যে আছে যে সবকিছু বলা সম্ভব নয়। তবে একটা গুরুত্বপূর্ণ অংশকে আমি এখনো বলিনি, সেটা হলো আইটি এবং আইটিইএস। আইটি, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি শিল্প বলো। আইটিইএস, ইনফরমেশন টেকনোলজি ইনেবলড সার্ভিসেস, অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা। মোটামুটি এই জিনিসগুলো কি আমি খুব বিস্তৃতভাবে একটু পরে আসবো। তবে বর্তমানে এই গোটা পরিষেবা ক্ষেত্রে প্রধান চালিকা শক্তি বা ইঞ্জিন হচ্ছে আইটি এবং আইটিইএস। তোমরা যারা একটু ওয়াকিবহাল তারা অবশ্যই জানো যে তথ্য প্রযুক্তি শিল্প বা তথ্য প্রযুক্তি পরিষেবা বর্তমানে কি ব্যাপক আকার ধারণ করেছে, সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং পরিষেবা ক্ষেত্রের মধ্যে সব দিক থেকে প্রাধান্য বা নেতৃত্ব দিচ্ছে এই আইটি ও আইটিইএস।
এবার হচ্ছে ভারতে পরিষেবা ক্ষেত্রের গুরুত্বটা কি, কেন পরিষেবা ক্ষেত্র ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই চ্যাপ্টার থেকে যেহেতু 4 মার্কসের কোশ্চেন আসবে, তাই 4টে পয়েন্ট আলোচনায় যথেষ্ট। কোনো কোনো ক্ষেত্রে আমি 4-এর বেশি পয়েন্ট হয়তো আলোচনা করব, কিন্তু তোমরা পরীক্ষায় উত্তর লেখার সময় মনে রাখবে 4টে পয়েন্টেই উত্তরকে সীমাবদ্ধ রেখো। হ্যাঁ, অবশ্যই যদি কারুর কোনো সন্দেহ হয় যে আমার একটা পয়েন্ট হয়তো ঠিকঠাক আমি লিখতে পারিনি, সেক্ষেত্রে একটা অতিরিক্ত পয়েন্ট তোমরা লিখো, কিন্তু মূলত উত্তরটা 4টে পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা সমীচীন। অতিরিক্ত লেখাটা, অতিরিক্ত পরিশ্রম করা ছাড়া আর কিছুই নয়। তা ভারতে পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব কি? প্রথমত, ভারতের যে জাতীয় আয় বা জিডিপি তোমরা পড়ে এসছো, তোমরা জানো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল জাতীয় উৎপাদন। সোজা কথায় অর্থমূল্যে ভারতের কোনো এক বছরের উৎপাদন, যেটাই অ্যাকচুয়ালি আমরা জাতীয় আয় হিসাবে গ্রহণ করি। এই জাতীয় আয়ের 50% অধিক অবদান এখন পরিষেবা ক্ষেত্রে। একটু মনে করিয়ে দিই, পড়েছো তোমরা আগের সেমিস্টারে, যখন ভারত স্বাধীন হয়েছিল তখন সব থেকে বড় মানে 50% অধিক ছিল অবদান ছিল কৃষি ভারতের জাতীয় আয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। বর্তমানে কৃষির অবদান অনেক কমে গেছে। তার মানে কৃষির আয় কমেছে তা নয়, বিশেষত এই পরিষেবা ক্ষেত্রের আয় বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জিডিপির প্রায় 50% বা 50%-এর বেশি আয় আসছে পরিষেবা ক্ষেত্র থেকে। তাহলে অবশ্যই অর্থনৈতিকভাবে পরিষেবা ক্ষেত্র ভারতের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মোট কর্মসংস্থানের 30-35% কর্মসংস্থান হয় পরিষেবা ক্ষেত্রে। বর্তমানে শিক্ষিত যুবক যুবতীদের চাকরির প্রধান সংস্থান হচ্ছে এই পরিষেবা ক্ষেত্র। সব থেকে বেশি পরিমাণে চাকরি দেয়। তবে এখানে একটা সামান্য জিজ্ঞাসার চিহ্ন থাকবে, এখানে একটা গ্যাপ আছে। যে ক্ষেত্র 50%-এর বেশি আয় সৃষ্টি করছে, সেই ক্ষেত্র 50% কর্মসংস্থান কেন সৃষ্টি করতে পারছে না? এর পিছনে কিছু কারণ থাকে। সেটা হচ্ছে শিক্ষিত বা কর্মীর অভাব, দক্ষ কর্মীর অভাব ইত্যাদি, মূলত শহর কেন্দ্রিক। এইসব কারণের জন্য খুব 50% বা তার বেশি কর্মসংস্থান পরিষেবা ক্ষেত্র হয়তো তৈরি করতে পারেনি, কিন্তু তথাপি এখনো বা বর্তমানে এই মুহূর্তে কর্মসংস্থানের একটা বিশাল অংশ পরিষেবা ক্ষেত্রে হচ্ছে। ফলে এদিক দিয়েও পরিষেবা ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য উদারীকরণ, 1991 সালে যে বাণিজ্য উদারীকরণ হয়েছে তোমরা ইউনিট 3-তে পড়ে এসছো। সেই উদারীকরণের পরে পরিষেবা ক্ষেত্র রপ্তানিতে প্রধান শক্তি হিসাবে গড়ে উঠেছে। সব থেকে বেশি রপ্তানি করি এখন আমরা সেবা বলতে পারো, কারণ শিল্প বা কৃষিজাত দ্রব্যের থেকেও রপ্তানি অনেক গুণ এগিয়ে গেছে পরিষেবা ক্ষেত্রে। অর্থাৎ বৈদেশিক মুদ্রা উপার্জনে পরিষেবা ক্ষেত্র একটা প্রধান ভূমিকা নিয়েছে। পরিষেবা ক্ষেত্রেই সব থেকে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে। আমি একটা উদাহরণ দিয়েই বলতে পারি, মাইক্রোসফট, গুগল, এরা তো বিদেশি কোম্পানি। এরা ভারতে তাদের অফিস তৈরি করেছে, এক জায়গায় নয় একাধিক জায়গায় অফিস তৈরি করেছে। এগুলো হচ্ছে বিদেশি বিনিয়োগ। এই অফিসগুলো তৈরি করায় ভারতের কি লাভ হয়েছে? প্রচুর ভারতীয় কাজ পেয়েছে সেখানে, তারা উপার্জন করছে, যেটা ভারতের সম্পদ বা আয় হিসাবে আসছে। এছাড়া সরকার কর পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, আরো নানান রকম খরচ খরচা এদেশের মাটিতে হওয়ার জন্য আমরা তার থেকে আয় করছি। ফলে বিদেশি বিনিয়োগ থেকে একটা দেশ অনেক বেশি আয় করতে পারে। এবং পরিষেবা ক্ষেত্রে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে। এটা যে শুধু ইনফরমেশন টেকনোলজিতে হয়েছে তা নয়, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, তোমরা অনেকেই KFC তে খেয়েছো, এটা একটা বিদেশি বিনিয়োগ। হ্যাঁ, এই সমস্ত কিছুতেই বিদেশি বিনিয়োগ আসছে পরিষেবা ক্ষেত্রে।
ভারতে পরিষেবা ক্ষেত্রের যে এই প্রচন্ড বৃদ্ধি বা এত সাফল্য, এর কারণ কি? প্রধান কারণ হিসেবে আমরা যেগুলোকে তুলে ধরতে পারি, একদম প্রথমেই অবশ্যই 1991 সালের অর্থনৈতিক সংস্কার। ভারতকে মুক্ত অর্থনীতি, অবাধ বাণিজ্যের রাস্তায় নিয়ে যায়, যা সোজা কথায় পরিষেবা ক্ষেত্রকে একদিকে যেমন বিপুল পরিমাণে রপ্তানির সুযোগ দেয়, তেমনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ভারতের পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ তৈরি করে দেয়, যার ভয়ঙ্কর সুফল আমরা পেয়েছি এবং ভীষণ সুফল আমরা পেয়েছি এই পরিষেবা ক্ষেত্রের দ্রুত বৃদ্ধি, পরিষেবা ক্ষেত্রের জাতীয় আয়ে অবদান, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে। ফলে 1991 সালের অর্থনৈতিক সংস্কার যদি না হতো, এই পরিষেবা ক্ষেত্রের চিত্র বর্তমানে যা, তা আদৌ হতো কিনা সন্দেহ আছে। তথ্য প্রযুক্তি শিল্পের অগ্রগতি, এ বিষয়ে ভারত, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, আমাদের গর্বের বিষয়। তথ্য প্রযুক্তি শিল্পে আমরা যথেষ্ট অগ্রগতি করেছি। এবার পরিষেবা ক্ষেত্রে সে ব্যাংক, বীমা হোক বা রিয়েল এস্টেটের ব্যবসা হোক বা স্বাস্থ্য শিক্ষা, যাই হোক না কেন, সবকিছুতে তথ্য প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এই পরিষেবা ক্ষেত্রগুলো দ্রুত থেকে দ্রুত উন্নতি করছে। প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আজকাল আমাদের স্মার্ট ক্লাস চালু হয়েছে, বা এই যে এই মুহূর্তে আমি তোমাদের পড়াচ্ছি যেভাবে অনলাইন মোডে, এগুলো সবকিছুই শিক্ষাক্ষেত্রকে বিকশিত করতে সাহায্য করছে। তথ্য প্রযুক্তি শিল্প পরিষেবা ক্ষেত্রের প্রত্যেকটা ক্ষেত্রকে, প্রত্যেকটা জিনিসকে বিকশিত করতে, এগিয়ে নিয়ে যেতে ভীষণ রকম সাহায্য করছে। মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি ও মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কারের পরবর্তী পর্যায়ে যেটা দেখতে পাওয়া গেছে যে ভারতের জাতীয় আয় যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশের লোকের হাতে ব্যয় করার মতো টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যয় করার মতো টাকা বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবেই একজন গরিব লোক, সে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে চিন্তিত থাকে, কিন্তু তার যখন আয় বৃদ্ধি পায়, সে তখন অন্যান্য পরিষেবা যেমন শিক্ষা, স্বাস্থ্য, এদিকেও মনোযোগ দেয়। স্বাভাবিকভাবেই দেশের লোকের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় লোকের ক্রয় ক্ষমতা বা ব্যয় করার ক্ষমতা বেড়েছে। তারা পরিষেবা খাতে অবশ্যই চাহিদা সৃষ্টি করছে, যা পরিষেবা খাতকে আরো বিকশিত করছে। তোমরা জানো যে আমাদের আশেপাশে বা আমরাও কত বেড়াতে যাই, এটা তো একটা পরিষেবা নিই আমরা। তাহলে স্বাভাবিকভাবে একটা পরিষেবা ক্ষেত্রকে আমরা সমৃদ্ধ করি যখন আমরা বেড়াতে যাই। আমাদের আয় যদি বৃদ্ধি না পায় বা মাথাপিছু আয় আজকে যে জায়গায়, সেই জায়গায় এসে যদি না পৌঁছাতো, তাহলে এই বিলাসিতাটা আমরা করতে পারতাম না। ফলে পর্যটন ক্ষেত্র বিকশিত হতো না। ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি ও মাথাপিছু আয় বৃদ্ধি পরিষেবা ক্ষেত্রকে সরাসরি সাহায্য করেছে। এছাড়া পৃথিবীর উন্নত যে দেশগুলো, তারা আউটসোর্সিং ব্যবস্থায় ভীষণ রকম নির্ভরশীল হয়ে পড়েছে। আউটসোর্সিং কিভাবে হয় আমরা পরে আলোচনা করব, তবে এটুকু আমি এখানে বলে নিই, সেটা হচ্ছে আমাদের দেশ এই আউটসোর্সিং, যেটা একটা পরিষেবা ক্ষেত্র, এই আউটসোর্সিং বিক্রি করে বা আউটসোর্সিং এর ব্যবস্থা করে প্রচুর পরিমাণে আয় করে, এবং এটা সম্ভব হয়েছে উন্নত দেশগুলোতে এই আউটসোর্সিং এর চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য। ফলে আউটসোর্সিং এর চাহিদা প্রত্যক্ষভাবে তথ্য প্রযুক্তি পরিষেবাকে যেমন অনেকটা এগিয়ে দিয়েছে, পরোক্ষভাবে অন্যান্য পরিষেবাগুলোকেও অনেকটা এগিয়ে দিয়েছে। ভারতে পরিষেবা ক্ষেত্রের চ্যালেঞ্জ, পরিষেবা ক্ষেত্র এগিয়ে চলেছে, পরিষেবা ক্ষেত্র ভীষণভাবে সফল, পরিষেবা ক্ষেত্র ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে পরিষেবা ক্ষেত্রের কোনো চ্যালেঞ্জ নেই, বাধা নেই বা সম্ভাব্য বিপদের আশঙ্কা নেই। যথেষ্ট আছে। তার মূলত চারটে আমরা আলোচনা করব। অসাম্যপূর্ণ বৃদ্ধি, এটার মানে কি বলতে চেয়েছে? পরিষেবা ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্র অন্তর্ভুক্ত,
সেটা যেমন ব্যাংক বিমা আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, হোটেল আছে, পর্যটন আছে, অনেকগুলো ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা আছে, পরিবহন ব্যবস্থা আছে। সব ক্ষেত্র যে সমানভাবে এগোচ্ছে তা কিন্তু নয়। তথ্য প্রযুক্তি যে হারে এগোচ্ছে সেই হারে যোগাযোগ ব্যবস্থা কিন্তু এগোতে পারছে না, পরিবহন ব্যবস্থা এগোতে পারছে না, বা ব্যাংক যে হারে এগোচ্ছে বিমা সে হারে এগোতে পারছে না। একটা এদের সবার বৃদ্ধির মধ্যে একটা অসাম্য লক্ষ্য করা যাচ্ছে, যে অসাম্যটা আর কিছুই নয়, পরবর্তীকালে পরিষেবা ক্ষেত্রের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে। সবকটা ক্ষেত্রকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে পরিষেবা ক্ষেত্রের এই বৃদ্ধি স্থায়ী হতো। কিন্তু যেহেতু কিছু কিছু ক্ষেত্র শুধু এগোচ্ছে না, পিছিয়েও যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, যেটা কিন্তু পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধিকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে। দক্ষতা ঘাটতি, দক্ষতার অভাব। আবার একইভাবে বলতে হয় যে তথ্য প্রযুক্তি শিল্পে ভারতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক আছে, ইঞ্জিনিয়ার্সরা আছে, শিক্ষিত যুবক যুবতীরা আছে, যারা তথ্য প্রযুক্তি শিল্পকে সমৃদ্ধ করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ছবিটা সব জায়গায় সমান নয়। পরিষেবা ক্ষেত্রের মধ্যে যোগাযোগ আছে, পরিবহন আছে। পরিবহন ক্ষেত্রে যদি ধরি, তোমরা জানো, তোমরা রিক্সাও চাও, রিক্সাও একটা পরিষেবা ক্ষেত্রে বা যোগাযোগের মধ্যে, এই পরিবহনের মধ্যে অন্তর্ভুক্ত। রিক্সা চালানোর ক্ষেত্রে বা বাস চালানোর ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে খুব যে দক্ষ শ্রমিক আছে তা কিন্তু নয়। এখন যদি বলো দক্ষ শ্রমিকের প্রয়োজন কি, অবশ্যই পথ সুরক্ষা ইত্যাদির ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন আছে। সেদিক দিয়ে আমরা জানি আমাদের দেশে অবশ্যই পথ সুরক্ষা ততটা নেই, তার কারণ দক্ষ শ্রমিকের অভাব। তাই পরিষেবা ক্ষেত্র শুধুমাত্র তথ্য প্রযুক্তি দিয়ে বিচার করলে হবে না, অন্যান্য ক্ষেত্রগুলোতে কিন্তু যথেষ্ট দক্ষতার অভাব রয়েছে। নতুন প্রযুক্তির কারণে কর্মহানি, এটা আগে শিল্প ক্ষেত্রে দেখা যেত, বর্তমানে এটা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভীষণ রকমের একটা আশঙ্কার মেঘ তৈরি করেছে। আমরা সবাই জানি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা একটা আশঙ্কা সৃষ্টি করেছে যে তথ্য প্রযুক্তি শিল্পে প্রচুর চাকরি বা কর্মহানি হবে, চাকরি চলে যাবে। এটা হচ্ছে একটা নতুন প্রযুক্তির প্রবেশ। এই প্রযুক্তির সঙ্গে যতক্ষণ না আমরা সম্পূর্ণভাবে দক্ষ হয়ে উঠব, ততক্ষণ অব্দি এই আশঙ্কা থেকেই যাবে। এবং এই দক্ষ হয়ে ওঠার পিছনে যাবতীয় শিক্ষা, সামগ্রিক উন্নয়ন সবকিছু কিন্তু নির্ভর করবে। যে চাইলেই আমি দক্ষ হয়ে যাব এমন কিন্তু নয়। স্কুল পর্যায় থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শিক্ষা বা কম্পিউটার শিক্ষা এগুলোকে শুরু করতে হবে, তবে আমরা তাল মেলাতে পারবো পৃথিবী যেভাবে নতুন প্রযুক্তি ধরে এগিয়ে চলেছে। এবং সেখানে যদি আমাদের ত্রুটি হয়, আজকে যে সাফল্য আমরা দেখছি, কালকে সেটাই কিন্তু ব্যর্থতা হয়ে যাবে। অসংগঠিত ক্ষেত্রের আধিক্য, অসংগঠিত ক্ষেত্র মানে কোনো সরকারি বা সরকারি বললাম, কোনো সংগঠিত অফিস নয়, একজন নিজের মতো পরিষেবা সৃষ্টি করে, যেমন একজন দোকানদার তিনিও পরিষেবা দেন, যেমন একজন রিক্সা চালক তিনিও পরিষেবা দেন, এরাও কিন্তু পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। কিন্তু এদের কোথাও নথিভুক্তি হয় না, এদের আয়ের ক্ষেত্রে কোনো ন্যায় বিচার ইত্যাদি নেই, এদের কোনো সুরক্ষা নেই। অর্থাৎ এই অসংগঠিত ক্ষেত্র কিন্তু পরিষেবা ক্ষেত্রের একটা বড় অংশ জুড়ে আছে, যেখানে শোষণ পর্যন্ত হয়, যেখানে সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়, এবং যেখানে সাফল্যের ছবিটা কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের মতো অতটা উজ্জ্বল নয়। ফলে পরিষেবা ক্ষেত্র মানেই যে কেবল তথ্য প্রযুক্তি তা কিন্তু নয়। এই পরিষেবা ক্ষেত্রের মধ্যে অনেকগুলো বিষয় আছে, এবং সত্যি কথা বলতে অন্যান্য বিষয়গুলো পরিষেবা ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের সৃষ্টি করছে। এবার আমরা চলে আসি তথ্য প্রযুক্তি সরাসরি এই জায়গাটা, এই চ্যাপ্টারে আমাদের ফোকাসটা কিন্তু মেনলি তথ্য প্রযুক্তি শিল্পের উপরই, হ্যাঁ, বা তথ্য প্রযুক্তি পরিষেবার উপর।
প্রথম কথা হচ্ছে তথ্য প্রযুক্তি বলতে আমরা কি বুঝি। প্রাথমিকভাবে আমরা এটা সবাই জানি, একটু যদি আমরা সাজিয়ে ব্যাপারটাকে বলি, তথ্য প্রযুক্তির মধ্যে দু রকমের বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়। একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা আইটি, যেটাকে আমরা বাংলায় বলবো তথ্য প্রযুক্তি। এই আইটি বা তথ্য প্রযুক্তির মধ্যে কি কি আছে? সফটওয়্যার নির্মাণ, অর্থাৎ একজন একটা ব্যাংক খুলেছে, সেই ব্যাংকের নানান জায়গায় নানান ব্রাঞ্চ হবে, সব ব্রাঞ্চ থেকে কাজ হবে, সব কিছু কাজ একটা সফটওয়্যারের মাধ্যমে তৈরি। এই সফটওয়্যারটা কিন্তু ব্যাংক যিনি খুলেছেন তিনি তৈরি করবেন না, এটা একটা তথ্য প্রযুক্তি পরিষেবা দেয় এরকম কেউ এই সফটওয়্যারটা তৈরি করে দেবে, এবং এই সফটওয়্যার তৈরি করাটা ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া সিস্টেম ইন্টিগ্রেশন, তোমরা হয়তো ব্লুটুথ ব্যবহার করো, তোমরা জানো ব্লুটুথ দিয়ে একটা মোবাইলের সঙ্গে আরেকটা মোবাইলকে সংযুক্ত করা যায়। তেমনি ল্যান কেবল ব্যবহার করে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারকে সংযুক্ত করা যায়। ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের সঙ্গে 1000টা কম্পিউটারকে সংযুক্ত করা যায়। এই যে সংযুক্ত করার পদ্ধতি, এটাকে বলা হয় সিস্টেম ইন্টিগ্রেশন। এই সিস্টেম ইন্টিগ্রেশনের কাজটাও কিন্তু তথ্য প্রযুক্তি বা আইটির আওতায় চলে আসে। অ্যাপ্লিকেশন মেনটেনেন্স, একটা সফটওয়্যার ব্যবহার করতে করতে তাতে নানান রকম অসুবিধার সৃষ্টি হয়। আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা জানি একটা অ্যাপ ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে গন্ডগোল হয়, তখন আমাদের কি করতে হয়? অ্যাপটা বন্ধ করতে হয়, সেরকম হলে মোবাইলটাকেও রিস্টার্ট করতে হয়, আবার চালু করতে হয়। এই যে অসুবিধাগুলো, যখন বড় বড় সফটওয়্যার কাজ করছে, যেমন একটা ব্যাংকের সফটওয়্যার, সেখানেও এই একই রকমের অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু সেক্ষেত্রে সবকিছু বন্ধ করে দিয়ে আবার নতুন করে চালু করা, রিবুট করা সম্ভব হয় না। তাই দক্ষ শ্রমিক বা দক্ষ তথ্য প্রযুক্তি বিশারদকে রাখতে হয় যে ওই অ্যাপটাকে বন্ধ না করেই যে সমস্যাটা হচ্ছে সেটাকে মেরামত করে দেবে। এটাকেই অ্যাপ্লিকেশন মেনটেনেন্স বলে, এটাও তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যেই পড়বে। এর পরের যে অংশটা আসছে সেটা হচ্ছে আইটিইএস বা ইনফরমেশন টেকনোলজি এনাবেলড সার্ভিসেস। বাংলা করলে যেটা হয়, তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা। কিছু পরিষেবা আছে যেটা সরাসরি তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত নয়, বা তারা তথ্য প্রযুক্তি তৈরিও করছে না, কিন্তু তারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে পরিষেবাটা দেওয়া হচ্ছে। সেই জাতীয় পরিষেবাগুলো যেগুলো তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দেওয়া হচ্ছে তাদেরকে আইটিএস বা তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা বলে। তার মধ্যে একদম প্রথমেই চলে আসছে গ্রাহক পরিষেবা বা কাস্টমার কেয়ার। আমরা সবাই জানি সেটা একটা মোবাইল ফোন হোক, একটা টেলিভিশন হোক বা একটা গাড়ি হোক, তার যখন সমস্যা হয় একটা কাস্টমার কেয়ার নাম্বার থাকে। আমরা সেই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে কমপ্লেন বুক করি। কমপ্লেন বুক করলে একদিন কেউ সারাতে আসে বা কোথাও আমাদের সারাতে নিয়ে যেতে হয়। এই যে কাস্টমার কেয়ার নাম্বারে আমরা ফোন করি, সেখানে একজন দক্ষ লোক বসে আছেন, তিনি আমাদের ফোনটা ধরে আমাদের উপযুক্ত পরামর্শ দেন, সেরকম হলে আমাদের কমপ্লেনটা বুক করেন। কিছু বুকটা কিসে করে আমরা সবাই জানি, কম্পিউটারে করে। তার মানে কি, উনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমায় পরিষেবাটা দিচ্ছেন। তাই এটা একটা আইটিইএস। ব্যাক অফিস অপারেশন, একটা ব্যাংকে কাজ হচ্ছে, সেখানে কর্মচারীরা কাজ করছে, তারা কেউ টাকা তুলতে সাহায্য করছে, কেউ টাকা জমা নিচ্ছেন, কেউ বা অন্য কাজ করছেন। কিন্তু ব্যাক অফিস কি? পিছনে বসে একজন সারা দিনে কত লেনদেন হচ্ছে তার হিসাব রাখছে, একজন কর্মচারীদের সেই মাসে মাইনে কত হবে তার হিসাব রাখছে। এটা হচ্ছে ব্যাক অফিস জব। এই ব্যাক অফিস জব তথ্য প্রযুক্তি আসার আগে পুরোপুরি খাতায় কলমে ছিল। বর্তমানে কিন্তু আমরা জানি এটা পুরোপুরি কম্পিউটার নির্ভর। তাই এই ব্যাক অফিস জব এটা একটা পরিষেবা, নিঃসন্দেহে এই পরিষেবাটা কিন্তু তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি হয়েছে। ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং পরিষেবা, নানান রকম, এই যে একটু আগেই আমি বলছিলাম হিসাব নিকাশ রাখা, এই হিসাব নিকাশের তো অনেক বড় পর্যায়ে আছে। বিশাল বিশাল বড় বড় ফার্ম, তাদের ইনভেস্টমেন্ট কোথায় হবে, কতটা প্রফিট হবে, সেগুলো সব হিসাব রাখতে হয় এবং সেই মতো তারা এগোয়। যে কোনো সংস্থা, সে ছোট হোক বড় হোক, তার অ্যাকাউন্টস মেনটেন করতে হয়।
আমরা সবাই জানি অ্যাকাউন্টস মেনটেন আগে খাতায় কলমে হতো, এখনো যারা তোমরা কমার্সের ছাত্র তারা খাতায় কলমেই করছো, কিন্তু তোমরা সবাই জানো এখানে একটা সফটওয়্যার আছে ট্যালি, সেই ট্যালির সাহায্যে অ্যাকাউন্টস মেনটেন করা হয়। এবার ভেবে দেখো, একজন অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক তিনি অ্যাকচুয়ালি কি উৎপাদন করছেন? তিনি পরিষেবা উৎপাদন করছেন। বর্তমানকালে তিনি এই পরিষেবা উৎপাদন করছেন কিভাবে? ট্যালি ব্যবহার। তার মানে এটা একটা তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা হয়ে দাঁড়িয়েছে। সো অ্যাকাউন্টিং জব, ফাইন্যান্সিং জব, এগুলো বর্তমানে যেহেতু কম্পিউটার নির্ভর, তাই এগুলো তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা। এছাড়া আরো অনেক অনেক উদাহরণ আছে, আমি শুধু বোঝাবার জন্য কয়েকটা উদাহরণ এখানে দিলাম। এরপর আমরা যেটাতে চলে আসব সেটা হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিকাশের কারণ। প্রথম কারণ, দক্ষ এবং সস্তা শ্রমিক। 1995 সালে ভারতে পরিষেবা ক্ষেত্র বা সোজা কথায় বলতে গেলে সেবা রপ্তানি শুরু হয়, এবং 2004 সালের মধ্যেই আমাদের সরকার মোটামুটি বুঝে গেছিল যে ভবিষ্যতে সব থেকে বড় জায়গা হিসাবে তৈরি হতে চলেছে তথ্য প্রযুক্তি, এবং তখন থেকে একের পর এক ইনিশিয়েটিভ নেওয়া হয়। স্কুল পর্যায় থেকে কম্পিউটার শিক্ষা, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স, সমস্ত কিছু নিয়ে আসা হয় এবং একটা কারিকুলাম তৈরি করা হয়। ফল কি? 2011-র মধ্যে আমাদের দেশে, 11 থেকেই শুরু হয়, আমাদের দেশে তথ্য প্রযুক্তিতে দক্ষ এরকম ছেলে মেয়েরা পাস করে বেরিয়ে আসে। ফলে আমাদের দেশ ভীষণ রকম ভাবে দক্ষ তথ্য প্রযুক্তি শ্রমিক তৈরি করে। এবার ব্যাপার যেটা হচ্ছে, উন্নত দেশগুলোর ক্ষেত্রে যেহেতু উন্নত দেশগুলোর শ্রমিকদের মজুরি অত্যন্ত বেশি, সে তুলনায় ভারতীয় শ্রমিকের মজুরি অনেক কম, ফলে উন্নত দেশগুলোর কাছে আমাদের দেশের শ্রমিকরা একদিকে তারা যেমন দক্ষ, অন্যদিকে সস্তা। তাই তারা যে কাজটা তাদের নিজেদের দেশে বসে করালে যত টাকা লাগতো, অনেক কম পয়সায় তারা ভারতে সেই কাজটা করতে পারছে। ফলে খুব স্বাভাবিকভাবেই অধিকাংশ তথ্য প্রযুক্তি ক্ষেত্র তাদের ভারতে কাজের জায়গাটাকে, বা আমরা হাব যেটাকে বলি, নিয়ে চলে এসছে। এখানে এসে তারা কাজ করছে, কারণ এখানকার শ্রমিক সস্তা, তার উপর দক্ষ। সরকারি সহায়তা, তথ্য প্রযুক্তি শিল্পর যাতে প্রচন্ড রকম বিকাশ হয়, সরকার একাধিকভাবে এদেরকে সাহায্য দেয়, যেমন কর ছাড়, উন্নত মানের ব্রডব্যান্ড দেওয়া যাতে ইন্টারনেট প্রচন্ড ফাস্ট হয়, এবং নানান রকম পরিষেবা। কারণ তোমরা দেখে থাকবে যে যেখানে তথ্য প্রযুক্তি শিল্প আছে, আমাদের কলকাতার সেক্টর 5, সেখানে নানান রকম ভাবে রাস্তাঘাট তৈরি করে দেওয়া, মেট্রো রেলের লাইন এনে দেওয়া, নানান রকম বাস পরিষেবা তৈরি করা, সব দিক থেকে সরকার কিন্তু এই শিল্পটা যাতে বিকশিত হয় তার জন্য সহায়তা করে চলছে। এটা তো কলকাতার কথা গেল। ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের ক্ষেত্রে সেখানকার সরকার আরো বেশি পরিষেবা দেয়, যার জন্য ওখানে এই শিল্পটা আরো বেশি বিকশিত হয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর আউটসোর্সিং এর চাহিদা বৃদ্ধি। একটু আগে আমরা আউটসোর্সিং এর চাহিদা বৃদ্ধি নিয়ে কথা বলছিলাম। উন্নত দেশগুলো তাদের আউটসোর্সিংটা ভারত থেকে নেওয়ার দিকে অত্যন্ত বেশি পক্ষপাতিত্ব দেখাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে, প্রথম পয়েন্টটা, সস্তা শ্রমিক। ফলে বেশিরভাগ দেশ, মানে সেটা এমন হতেও পারে যে একটা বিদেশের হোটেল, হ্যাঁ, সে কিন্তু তার ব্যাক অফিস অপারেশনটা ভারতের কোনো তথ্য প্রযুক্তি কর্মীকে দিয়ে করাচ্ছে। ব্যাক অফিস মানে কোন গেস্ট এলো তার নামটা এন্ট্রি করা, কি খরচ খরচা হচ্ছে, হোটেলে সারাদিন কত টাকা আয় হচ্ছে, সেই ব্যাক অফিস জবটা পুরোটা ভারতের একজন করছে। বা আমেরিকার একটা হসপিটাল, সেই হসপিটালে কোন পেশেন্ট আসছে, কোন কি বেডে ভর্তি হচ্ছে, কার কি রোগ হয়েছে, কি চিকিৎসা নেওয়া হবে, ডাক্তার কি সাজেশন করছে, এগুলোকে ডিজিটালাইজ করা, মানে কম্পিউটারে তুলে রাখার কাজটা আমেরিকার হসপিটাল ভারতের একটি তথ্য প্রযুক্তি কর্মীকে দিয়ে করাচ্ছে। ফলে এই জাতীয় আউটসোর্সিং এর চাহিদা প্রচন্ড বেড়ে যাওয়াতে
তথ্য প্রযুক্তি শিল্প খুব স্বাভাবিকভাবেই এটা বেড়ে যাবে বোঝা গেছিল বলেই 2004 সাল থেকে আমরা তথ্য প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলাম এবং তার সুফলটা এখন আমরা পাচ্ছি। টাইম জোনের সুবিধা ভারতের ক্ষেত্রে বা সাউথ ইস্ট এশিয়া বা মিডল ইস্টের ক্ষেত্রে এই সুবিধাটা আছে, সেটা হচ্ছে উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের সময়ের ফারাক অনেকটা এরকম যে ওদেরও রাত হলে আমাদের সকাল হয়। এখানে একটা ফলো দ্য সান পলিসি চলে, ওরা সারাদিন কাজ করছে, রাত হচ্ছে ওরা শুতে যাচ্ছে, আমরা কাজ করা শুরু করছি। একই কোম্পানির কাজ দিনের বেলা ওদের দেশে যখন দিন ওদের দেশের শ্রমিকরা করছে, ওদের দেশে যখন রাত আমাদের দেশের শ্রমিকরা করছে। তার মানে একটা কোম্পানির কাজ 24 ঘন্টা ধরে চালানোর সুযোগ পাওয়া যাচ্ছে যদি কাজটা হাফ হাফ করে নিজের দেশে অর্ধেক আর অর্ধেক ভারতে রাখা হয়। এই ফলো দ্য সান প্রিন্সিপালের জন্য অবশ্যই তথ্য প্রযুক্তি ভীষণ রকম ভাবে ভারতের ক্ষেত্রে সফল হয়েছে। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের চ্যালেঞ্জ কি কি, আশঙ্কা বা বাধা সামনে আছে। প্রথম হচ্ছে প্রতিযোগিতা বৃদ্ধি। ভারত কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পে বা আউটসোর্সিং এর ক্ষেত্রে যে মনোপলি করে ফেলেছে তা নয়। ভিয়েতনাম, পোল্যান্ড, ইউক্রেন, জার্মানি আরো অনেক দেশ ঠিক একই মেথডে তাদের তথ্য প্রযুক্তি শিল্পকে বিকশিত করছে, তারাও আউটসোর্সিং টানছে। অ্যাজ এ রেজাল্ট ইন ফিউচার আমরা আরো বেশি কম্পিটিশনের সামনে পড়ব। সেখানে অবশ্যই একটা উন্নত দেশের কোম্পানি সে দেখবে কোথায় সস্তা এবং বেশি দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে যদি ভারত পিছিয়ে পড়ে আমাদের কিন্তু এই শিল্পটার সাফল্য কমে যেতে শুরু করবে। সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা, আমরা সবাই জানি যে তথ্য প্রযুক্তির সাহায্যে ভীষণ রকম ভাবে আজকাল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নানান রকম ব্যাংকিং কাজকর্ম করা, হ্যাকিং হয়, বিভিন্ন রকম ভাবে আমাদের তথ্য চুরি হয়ে যায়। এই জায়গাগুলো যদি সঠিক সুরক্ষা না করা যায়, বিদেশের কোম্পানিরা যদি দেখে তাদের তথ্য আমাদের দেশে আসার পর চুরি হয়ে যাচ্ছে, তারা আমাদের দেশে আর পাঠাবে না। অর্থাৎ সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা যদি গ্রহণ না করা হয় ভবিষ্যতে আমরা কিন্তু খুব বিপদের মুখে পড়ব। যদিও বর্তমান সরকার এই বিষয়ে একাধিক পদক্ষেপ নিচ্ছে, অনেক নতুন আইন আনা হয়েছে, তাও যে রেটে হ্যাকিং বা এই জাতীয় কাজকর্ম বাড়ছে তাতে আরো দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, নইলে ভবিষ্যতে কোনো বিদেশি কোম্পানি আমাদের দেশে কাজ করাতে ভয় পাবে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, তথ্য প্রযুক্তি এমন একটা জায়গা যেখানে বছরে একবার করে সবকিছু পাল্টে যায়। ফলে তুমি একটি তথ্য প্রযুক্তি কর্মী যা শিখে পাশ করে বেরোচ্ছে, কাজে ঢোকার পর দেখলো সেগুলো আর কোনো কাজে লাগছে না, নতুন জিনিস এসে গেছে, তাকে দ্রুত আবার নতুনটা শিখতে হবে, পরের বছর আবার নতুন শিখতে হবে, তারপরের বছর আবার নতুন শিখতে হবে। এই যে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, তার সঙ্গে যদি আমাদের দেশের লোকেরা তাল মেলাতে না পারে তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। ভারতের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেছে, বিশেষ কয়েকটি দেশের উপর আমাদের তথ্য প্রযুক্তি শিল্প ভীষণভাবে নির্ভরশীল, এবং তার মধ্যে একটা হচ্ছে উদাহরণের জন্য খুব ভালো উদাহরণ এখন আমেরিকা। আমরা সবাই জানি বর্তমানে আমেরিকা তার অভিবাসন নীতি পরিবর্তন করেছে, সেক্ষেত্রে ভারতীয়দের কাজ করার উপর নানান বিধিনিষেধ আনা হচ্ছে এবং ভবিষ্যৎ দিনে আরো কঠিন কিছু নীতি আনা হতে পারে। এবার ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু আমেরিকার উপর আমরা ভীষণভাবে নির্ভরশীল, আমেরিকা থেকে কাজ আসা যদি বন্ধ হয়ে যায় এই অভিবাসন নীতির কারণে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই তথ্য প্রযুক্তি শিল্প হারিয়ে যাবে। ফলে দরকার যেটা, আরো অন্যান্য দেশে আমাদের এই ব্যবসাকে প্রসারিত করা। কোনো কয়েকটি দেশের উপর নির্ভরশীল হয়ে থাকলে এই জাতীয় বিপদ সব সময় থেকে যাবে। এবার চলে আসি আউটসোর্সিং।
প্রথম কথা হচ্ছে আউটসোর্সিং কাকে বলে। না, এটা তথ্য প্রযুক্তি সম্বন্ধীয় একটা ব্যাপার তা কিন্তু নয়। আউটসোর্সিং আমাদের দেশে অনেক দিন আগে থেকে ছিল, সব সময় ছিল। যেমন ধরো তোমরা জানো মিষ্টির দোকান মিষ্টি তৈরি করে, কিন্তু মিষ্টির দোকান কি গরু পালন করে? তাহলে দুধ পায় কোথা থেকে? আমরা সবাই জানি গরু পালন করে গোয়ালা, সে দুধ দুইয়ে ছানা কাটিয়ে মিষ্টির দোকানকে বিক্রি করে। এটা হলো আউটসোর্সিং। তার মানে আউটসোর্সিং কি? আমার উৎপাদনের কাজটার কিছুটা অংশ আমি যদি অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, যেমন দুধ থেকে ছানা কাটে বা গরু থেকে দুধ দুইয়ে ছানা কাটিয়ে সেই ছানা ব্যবহার করে মিষ্টি তৈরি করা, এটা হচ্ছে মিষ্টি তৈরির প্রসেস। তার মধ্যে গরু থেকে দুধ দুইয়ে ছানা কাটানো এই অংশটুকু আরেকজন কাউকে দিয়ে, যে আমার মিষ্টির দোকানের কর্মচারী নয় এমন কাউকে দিয়ে করিয়ে নেওয়া, এটা হলো আউটসোর্সিং। এবার এই আউটসোর্সিং বিষয়টা সবসময়ই ছিল, কিন্তু বর্তমানে ভীষণ রকম লাভজনক হয়ে গেছে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য। কারণ একটু আগেই আমি বলছিলাম যে একটা আমেরিকার হসপিটাল, সেখানে কে পেশেন্ট ভর্তি হচ্ছে, কোন বেডে ভর্তি হচ্ছে, কি তার রোগ, ডাক্তার কি ওষুধ দিয়েছে, কবে তার অপারেশন হবে, এগুলোকে ডিজিটালাইজ করছে। করা উচিত কার? আমেরিকান হসপিটালেরই কোনো কর্মচারীর করা উচিত, কিন্তু না, তারা কাজটা করাচ্ছে ভারতের একজন তথ্য প্রযুক্তি কর্মীকে দিয়ে। এটা হচ্ছে আউটসোর্সিং। তার মানে ওই কাজটা ডিজিটালাইজ করার জায়গা, ডেটাটাকে ডিজিটালাইজ করার জায়গাটা তারা আউটসোর্স করে দিয়েছে। এই জিনিসটাকে বলা হয় আউটসোর্সিং। আউটসোর্সিং কে নানাভাবে ভাগ করা হয়ে থাকে বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজ। সবকিছু দেখানো সম্ভব নয়, কয়েকটা প্রধান ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে দেশ অনুযায়ী আমরা আউটসোর্সিং কে ভাগ করতে পারি। সেক্ষেত্রে মূল দুটো ভাগ হলো অনশোর অ্যান্ড অফশোর। যদি দেশেরই একটা কোম্পানির কাজ দেশের আরেকটা কোম্পানি করে দেয়, যেমন দেশের একটা ব্যাংকের, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার সফটওয়্যারটা দেশেরই আরেকটা সফটওয়্যার কারখানা কোম্পানি বানিয়ে দেয়, তার মানে এখানে আউটসোর্সিংটা দেশের মধ্যে হচ্ছে। এটাকে বলা হয় অনশোর আউটসোর্সিং। ঠিক উল্টোটা, এক দেশের কাজ অন্য দেশের লোক যদি করে, ঠিক একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম আমেরিকার হসপিটালের ডেটা ডিজিটালাইজেশন ইন্ডিয়ার একটা কোম্পানি করছে, এটাকে বলা হয় অফশোর আউটসোর্সিং। এছাড়া আউটসোর্সিংটা আরেকভাবেও ভাগ করা হয়ে থাকে, সেটা হচ্ছে কি জাতীয় আউটসোর্সিং করা হচ্ছে ক্ষেত্র অনুযায়ী, এবং এর লিস্টও বিশাল লম্বা, সবকিছু আলোচনা করা সম্ভব নয়, দু একটা প্রধান আলোচনা করছি। প্রথম হচ্ছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং, যেখানে মানে আউটসোর্সিং মানেই বেসিক্যালি তাই, একটা বিজনেসের একটা অংশ অন্য কাউকে দিয়ে করানো। এই বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মধ্যে একদম প্রথমেই যেটা চলে আসে কাস্টমার কেয়ার। আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি বা আমি একটা মোবাইল ফোন তৈরি করেছি, সেটা আমি বিক্রি করছি এবং তার যা সমস্যা হবে আমাকেই তো সলভ করতে হবে। তাহলে আমারই কাস্টমার কেয়ার থাকা উচিত না? আমি কাস্টমার কেয়ারটা একটা অন্য কোম্পানিকে দিয়ে রেখেছি, সে কিন্তু আমাকেই জানাচ্ছে সবকিছু, শুধু ওই ফোন নেওয়া এবং কমপ্লেন লজ করা এই কাজটুকু তারা করছে। অর্থাৎ এই গ্রাহক সেবা কাজটা অন্য কাউকে দিয়ে দাও, এটাকে অ্যাকচুয়ালি আমরা কল সেন্টার জব হিসাবেও বলি। হিসাব রক্ষণ, কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টিং কাজটা অন্য আরেকটা অ্যাকাউন্টিং ফার্ম করছে। তোমরা নিশ্চয়ই শুনেছো, নাম শুনে থাকবে, ডেলয়েট, পিডাব্লিউসি, এরকম নানান কোম্পানি আছে। এই কোম্পানিগুলো হচ্ছে অ্যাকাউন্টিং কোম্পানি। এই কোম্পানিগুলো অন্যান্য নানান কোম্পানির অ্যাকাউন্টিং জবটা সামলায়। তার মানে অন্য একটা কোম্পানি ডেলয়েটকে নিযুক্ত করেছে তাদের অ্যাকাউন্টিংটা সামলাবার জন্য। এটা একটা বিপিও। ডেটা এন্ট্রি, যেটা হসপিটালটার ক্ষেত্রে আমি বলছিলাম, পেশেন্ট আসছে, কি পেশেন্টের নাম, কোথায় ভর্তি হলো, কি রোগ নিয়ে ভর্তি হলো, এই ডেটাগুলোকে এন্ট্রি করা, এটাও একটা বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং। নেক্সট হচ্ছে কেপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং, যেখানে
সোজা কথায় কোনো একটা নলেজেবল জব আমি অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিচ্ছি, সে আমাকে জ্ঞানটা বা নলেজটা সাপ্লাই করছে। যেমন ডেটা অ্যানালিসিস। সোজা কথায় ধরো সুইগিতে আমরা খাবার অর্ডার করছি, নানান লোক নানান খাবার নানান রেস্টুরেন্ট থেকে অর্ডার করছে। এই ডেটাগুলো কিন্তু সুইগি নয়, আরেকটা কোম্পানি অ্যানালাইজ করছে, করে প্রত্যেক রেস্টুরেন্টকে বলে দিচ্ছে যে ভাই তোমার এই খাবারটা সবচেয়ে বেশি অর্ডার হচ্ছে, তাহলে এই খাবারটা তুমি কিছুটা প্রিপেয়ার করে রেখে দাও, হাফ প্রিপেয়ার, যাতে অর্ডার আসার সাথে সাথেই তুমি ডেলিভারি করে দিতে পারো, বা সাজিয়েই রেখে দাও জিনিসটাকে। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে। দিস ইজ ডেটা অ্যানালিসিস। এছাড়া রিসার্চ, গবেষণা, সেটা অনেক রকমের হতে পারে। আমি যে কাজটা করছি, হতে পারে আমি পর্যটনের কাজ করছি, আমি একজন ট্রাভেল এজেন্ট, কিন্তু এই মুহূর্তে আমাকে ভাবতে হবে যে আগামী ফেব্রুয়ারি মাসে লোকজন কোন জায়গাটায় যেতে বেশি চাইছে, তাহলে এই কাজটা আমাকে, তাহলে সেরকম একটা প্যাকেজ আমি বানাবো। এখানেও একটা ডেটা অ্যানালিসিস জাতীয় রিসার্চ ওয়ার্ক তৈরি হয়ে যাবে। আমি একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম, তারা ফেসবুক, ইনস্টাগ্রাম এসবে দেখে দেখে দেখছে, বা গুগলে দেখছে কোন জায়গাটা আমার আশেপাশে, মানে কলকাতার লোকজন বা পশ্চিমবঙ্গের লোকজন বেশি সার্চ করে দেখছে। তারা যদি দেখে এই সময় লোকজন প্রচন্ড রকমের কোনো সমুদ্রের ধারে বেড়ানোর জায়গা খুঁজছে, তারা আমাকে সেটা জানাবে। আমি তাহলে সমুদ্রের ধার কেরালার একটা প্যাকেজ ট্যুর করব, বা গোয়ার একটা প্যাকেজ ট্যুর করব। এটাও হচ্ছে গবেষণা বা নলেজ প্রসেস আউটসোর্সিং। আইটি, ইনফরমেশন টেকনোলজি আউটসোর্সিং। আমরা একটু আগে ইনফরমেশন টেকনোলজি পড়েছিলাম, সফটওয়্যার তৈরি করা, সিস্টেম ইন্টিগ্রেশন করা, অ্যাপ্লিকেশন মেনটেনেন্স করা। এই কাজটা যখন অন্য কোনো কোম্পানিকে দিয়ে করানো হয়, যেমন ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার একটা বিশাল সফটওয়্যার সারা ভারত জুড়ে হাজার হাজার ব্রাঞ্চে চলছে, অবশ্যই ভয়ঙ্কর রকম সমস্যা তৈরি হচ্ছে। এবার এই কাজের জন্য সে যদি এখন প্রত্যেক ব্রাঞ্চে বা প্রত্যেক হেড অফিসে ইঞ্জিনিয়ার বসাতে শুরু করে, অনেক খরচ হয়ে যাবে। তার থেকে একটা তথ্য প্রযুক্তি কোম্পানিকে সে দায়িত্ব দিয়ে দিয়েছে, তারা এটার মেনটেনেন্স করছে। এই জাতীয় কাজ, যেমন সফটওয়্যার নির্মাণ, সাইবার সিকিউরিটি করা। আমরা তো জানি আমরা কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস কিনি, এরকম কোম্পানিগুলোও কেনে। তারা তাদের, আমরা তো একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে বসে থাকি, প্রতিদিন আপডেট আসে, আপডেট নেই। তারা যখন কেনে কোম্পানিগুলো তাদের তথ্য সুরক্ষার জন্য, ধরো একটা ব্যাংকের ওয়েবসাইট, সেখানে কিন্তু শুধু অ্যান্টিভাইরাস বসালে হবে না, সেখানে সর্বক্ষণ নজরদারি চাই, এবং সেই কাজটা এরকম কোন একটা অ্যান্টিভাইরাস কোম্পানি করছে। সে সর্বক্ষণ নজরদারি করছে, কারণ ব্যাংকের তথ্য চুরি হয়ে যাওয়া মানে আমাদের টাকা পয়সা চুরি হয়ে যাবে, অতএব সেটাকে আটকাতে হবে। এলপিও, লিগ্যাল প্রসেস আউটসোর্সিং। এটা কোম্পানি চালানোর ক্ষেত্রে অনেক ছোটখাটো লিগ্যাল ডকুমেন্টস তৈরি করতে হয়, লিগ্যাল ডিডস তৈরি করতে হয়। বা খুব সহজ করে বললে, আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি, একটা পেজ আছে না, যার নিচে চেক বক্সে চেক করে লিখে দিতে হয়, এই টিপে দিতে হয় এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপরে কি লেখা আছে আমরা কেউ কোশমিন কালে পড়ি না, ওখানে সব আইনসম্মত জিনিসপত্র লেখা আছে। এখন এই আইন বাঁচানোর যে শর্তগুলো ওখানে দেওয়া আছে, সেই শর্তগুলো কিন্তু ওই অ্যাপটা যে কোম্পানি বানিয়েছে সে তৈরি করেনি, তার অত জ্ঞানই নেই। এগুলো তৈরি করে একটা ল ফার্ম। তার মানে ওই অ্যাপটা যে স্টার্ট আপ তৈরি করেছে, সেই স্টার্ট আপ ওই ল ফার্মটাকে আউটসোর্স করেছে যে তুমি আমার লিগ্যাল ডকুমেন্টস গুলোকে রেডি করবে। এটা হচ্ছে লিগ্যাল প্রসেস আউটসোর্সিং, আইন সম্বন্ধীয় নানান কাজ। ইএসও, ইঞ্জিনিয়ারিং সার্ভিস আউটসোর্সিং, বিভিন্ন রকম ডিজাইনিং। একটা কারখানা তৈরি করতে গেলে সেই কারখানায় কোন মেশিনটা কোন মেশিনের পাশে বসবে, কিভাবে কনভেয়ার বেল্ট তৈরি হবে। একটা এয়ার কন্ডিশনিং তৈরি করতে গেলে এয়ার কন্ডিশনিং এর ভিতরে কম্প্রেসার কোথায় বসবে, সার্কিট কোথায় বসবে, কিভাবে কুল্যান্টের লাইন যাবে। একটা গাড়ি তৈরি করতে গেলে গাড়ির ভিতরে ইঞ্জিন কিভাবে বসবে, কোথায় বসবে। এরকম অসংখ্য ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং আছে। তুমি তো জিনিসটা বানাবে, কিন্তু ডিজাইনটা তুমি আউটসোর্স করে নাও। নানান রকম এরকম ডিজাইনিং ফার্ম আছে, তোমরা হয়তো একটা সফটওয়্যারের নাম শুনেও থাকবে, অটোক্যাড। হ্যাঁ,
এইরকম সফটওয়্যারের সাহায্যে সেই ডিজাইন গুলো তৈরি করে এই কোম্পানিগুলো দেয়। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস আউটসোর্সিং। তাহলে এই হলো আমাদের আউটসোর্সিং এর মোটামুটি নানান রকম ভাগ। বর্তমান বছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো, যে জায়গাগুলো মেইনলি আলোচনা করা হলো, এছাড়াও বইগুলোতে আরো অনেক জায়গা আছে, কিন্তু সেগুলো আমি আলোচনা করলাম না, কারণ প্রয়োজনীয়তা কম বা সিলেবাসের সঙ্গে সাদৃশ্য কম। এই জায়গাগুলো মোটামুটি তৈরি করো, তাহলেই দেখতে পাবে যে তোমরা পরীক্ষাতে ঠিক ভাবে প্রশ্ন পাচ্ছ।